প্রথমে যেটা আমরা আলোচনা করবো বললাম পেইন নিয়ে, ব্যথা। আমাদের শরীরে বিভিন্ন কারণে আমাদের ব্যথা হয়। কি কারণে ব্যথা হয়? একটা হইলে যদি আমরা আঘাত পাই, কোনো জায়গায় তুমি যাচ্ছ, হঠাৎ পায়ে বা হাড়ে, বিশেষ করে হাড়ে যদি আঘাত পাই, তাহলে তো মারাত্মক ব্যথা লাগে। আবার কি আছে, তুমি অনেক পরিশ্রম করলা, মনে করো তুমি অনেকদিন সাঁতার কাটো নাই, এখন বাড়িতে যেয়ে খাল পাইছো বা নদী পাইছো, এর মধ্যে লম্বা সময় তুমি সাঁতার কাটলে, তখনও কি হয়, তোমার শরীরে পেইন হয়। এছাড়া শরীরের আরো শারীরিক বিভিন্ন কারণে আমাদের কি হয়, পেইন তৈরি হয়। তাহলে এখন পেইন থেকে আমরা কি কারণে পেইন হচ্ছে বা কিভাবে আমাদের পেইন থেকে রিলিফ পাই? যদি আঘাতজনিত পেইন হয়, যদি ভিতরে ফেটে না যায়, তাহলে ধরো তোমার 2-3 ঘন্টা তুমি সাথে সাথে ওই জায়গায় কি করবা, বরফ দিলা বা দিলা, তাহলে দেখা যায় আস্তে আস্তে এটা কমে যাবে। যদি তোমার হাড় না ভেঙে যায়, তাহলে বরফ দিলেই মোটামুটি ব্যথা কমে যাচ্ছে। আর ওই যে তুমি সাঁতার কাটলা বা দৌড়াইলা, এই যে ব্যথা হয়, এই ব্যথা তুমি কিছুদিন বিশ্রাম নিলেই এই ব্যথা ভালো হয়ে যায়। এখন আমাদের ব্যথা হয়, এই যে কোমরে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, তারপরে পায়ে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, পায়ের জয়েন্টে ব্যথা হয়, মাসেলে ব্যথা হয়, নার্ভে ব্যথা হয়। তাহলে এখন এই যে আমাদের যদি ইসে ব্যথা হয়, কি বলে, এই আমাদের মেরুদণ্ডে যদি ব্যথা হয়, মেরুদণ্ড তোমরা জানো আমাদের বিভিন্ন ডিস্ক দিয়ে তৈরি। তো এই ডিস্ক গুলো যদি কখনো ডিস্ক গুলো নড়ে যায়, তাহলে কি হয়, এই মেরুদণ্ডে ব্যথা হয়। তো সেই ক্ষেত্রে তোমার যদি মেরুদণ্ডের কারণে তুমি যেটা এমআরআই করলে জানা যাবে যে এটা আসলে কি কারণে ব্যথাটা হচ্ছে, এটা কি ডিস্ক সরে গেছে কিনা। এবং সেই ক্ষেত্রে তোমাকে কি করবে, তারা থেরাপি দিবে, ফিজিওথেরাপি। এবং তুমি কি করতে পারো, কিছু এক্সারসাইজ আছে, ফিজিওথেরাপি তুমি নিজেও যাইতে পারো, কিছু ফিজিওথেরাপি নিলে ঠিক হয়। তো ধরো তারা যেটা করে যে একটা হলো লম্বা করে টান দিবে, তো ওইরকম থাকে, খাটের মধ্যে নিয়ে দুই দিকে তোমার কি করবে, টান দিতে থাকবে। অথবা গরম পানির সেক দিবে, অথবা ওই জায়গায় ইলেকট্রিক, হালকা ইলেকট্রিক শক দিবে। তো তুমি যদি, আমরা যারা মুসলিম, আমরা যদি নামাজ পড়ি, নামাজের মধ্যে লম্বা সেজদা দেই বা লম্বা রুকু করি, তাইলেও দেখা যাবে কিন্তু এই ব্যথা অনেকখানি কমে যায়। কিন্তু আমাদের যেটা হয় উল্টা ঘটনা, আমাদের এই যে পিঠে ব্যথা হইলেই বেশিরভাগ লোক শুরু করে কি, নামাজ পড়ার দরকার নাই, বেশি নামাজ পড়া শুরু করে, এতে ব্যথা কমে না। তোমার যদি রুকু বা সেজদায় গেলে এটাই হয়। তবে তোমাকে যেটা খেয়াল করতে হবে, ভারী জিনিস বহন করা যাবে না। এখন যে কালকে আমি আম কিনতে গেলাম, আমি বললাম যে আমি আমার কোমরে ব্যথা, 3 কেজি বেশি নেওয়া যাবে না। বললাম নিয়ে যান, সস্তায় দিচ্ছি, 5 কেজি নিয়ে যান। কিন্তু 5 কেজি নিলে তো আমার এই যে ভারী বহন করলে তো আমার জন্য সমস্যা। পরে আমি বললাম যে আমি নেবই না। এখন সে বললো হ্যাঁ, সস্তায় দিচ্ছি, অসুবিধা নাই। তো অসুবিধা তো তার না, অসুবিধা হলো আমার। কারণ আমার এই যে 3 কেজির মধ্যে আমি বহন করতে পারবো, বেশি বহন করতে গেলেই তখন দেখা যাবে কি আমার এই কোমরে ব্যথা শুরু হবে। তো এইটা একটা সিস্টেম তোমার ব্যথা কমানোর জন্য। আর একটা হলো পিঠের কোন জায়গায় ব্যথা, একটা হলো মেরুদণ্ডে ব্যথা হইতে পারে, আর দুই পাশে ব্যথা হইতে পারে। দুই পাশে যদি ব্যথা হয়, তাহলে এটা বোঝা যাচ্ছে এটা কিডনিতে সমস্যা হইতে পারে। সেই ক্ষেত্রে কি আমরা কিডনি টেস্ট করি, তোমার ক্রিয়েটিন লেভেল এবং কিডনির অনেকগুলো টেস্ট আছে, তোমাদেরকে ওটা পড়ানো হয়েছে। এই কিডনি টেস্ট গুলো দেখতে হবে যে তার কিডনি ফাংশনিং আছে কিনা, ঠিক আছে কিনা। যদি কিডনি নর্মাল অবস্থায় থাকে, তাহলে অন্য টেস্ট করতে হবে ব্যথার কারণ। আর যদি কিডনি নর্মাল অবস্থা না থাকে, তাহলে সমস্যা। তাহলে কিডনির চিকিৎসা করতে পারে, কিডনি চিকিৎসা করলেও দেখা যাচ্ছে ব্যথা ভালো হয়। আরেকটা হলো তোমার পায়ে যে ব্যথা হয় বা হাড়ের মধ্যে যে ব্যথা হয়, কোমরের যে ব্যথা, এটা মিনারেল কারণে হইতে পারে। মিনারেল মানে হলো ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম। এই তিনটার অভাবেও তোমার কি হইতে পারে হাড়ে, হয়তো পায়ের হাড়ে, কোমরের হাড়ও ব্যথা হইতে পারে, পায়ের হাড়ও। এই জন্য তোমাকে কি করতে হবে, তুমি যদি দুধ খাও, মিল্ক, যেটা মিল্ক গ্রহণ করলে মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম আছে, তাহলে দেখা যাচ্ছে অনেকখানি কমছে। কিন্তু আরেকখানে যে সমস্যা হয়, অনেকে ব্যথা হয়েছে ঘরের মধ্যে বসে থাকে, ঘরের মধ্যে বসে থাকলে ভিটামিন ডি পাবে না। আর ভিটামিন ডি যদি না পায়, তাহলে তার কি হবে না, এই ক্যালসিয়াম খাইলেও অ্যাবজর্ব হবে না। অনেকে মনে করে ভিটামিন ডি খাইলেই ওর না, খাইলে তো তার, তোমরা জানো স্কিনের নিচে জমা হবে, তাকে কনভার্ট করতে গেলে সানলাইট লাগবে। এই জন্য বাইরে কি করতে হবে, রোদে হাঁটাহাঁটি করতে হবে। আমার প্রায় দেখা যায় শনিবার আমার কোমরে ব্যথা হয়, আর শনিবার কোমরে ব্যথা হইলেই আমি তখন ওই বাইরে হাঁটতে যাই। রাঙামাটিতে ঘরের মধ্যে ছিলাম, কি হয়েছে, তো কোমরে ব্যথা হয়েছে, পরে হাঁটাহাঁটি করছি, দুধ খাইছি। আরেকটা কাজ করতে পারো, হলুদের গুঁড়া, হলুদের মধ্যে কার্কিউমিন আছে, এই কার্কিউমিনও ব্যথাকে অনেকখানি কমাই দিবে। আর আমরা বিশেষ যে প্যারাসিটামল খাই, প্যারাসিটামল বা নাপা, নাপা প্যারাসিটামল জ্বর কমায়, অথবা এটা হলো তোমার নার্ভ এন্ডিং কে তোমার ভোতা করে দেয়। নার্ভ এন্ডিং কে ভোতা করে দিলে তখন কি হচ্ছে, তার ব্যথা কিছুটা কমতেছে। আরেকটা কি আছে, তোমার যে ল্যাপ্রোসেন আছে, ল্যাপ্রোসেন যে কোনো লেভেলে। তবে ল্যাপ্রোসেন খাইতে গেলে তখন অবশ্যই গ্যাসের ওষুধ, আমরা গ্যাস নিয়ে আলোচনা করবো একটু পরে, তো গ্যাসের ওষুধ খাইতে হবে ল্যাপ্রোসেন খাইতে গেলে। অথবা বিউটাফিন,
গ্রুপের ওষুধ। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ধরো তুমি সকালবেলায় খাইলা ন্যাপ্রোসেন, দুপুরে খাইলা বিটাফেন, তোমার বাসায় আছে ওষুধ একটা একটা করে আছে, এটা খাওয়া যাবে না, এটা খুবই রিস্কি। তুমি যদি ন্যাপ্রোসেন খাও তাহলে ন্যাপ্রোসেনই খাই যেতে হবে, কোনো অবস্থায় তাহলে বিটাফেন খাওয়া যাবে না। আবার যদি বিটাফেন খাও তাহলে বিটাফেনই খাইতে হবে, কোনো অবস্থায় ন্যাপ্রোসেন খাওয়া যাবে না। দুইটা একসঙ্গে খাইলে, আর এর সঙ্গে আমরা প্যারাসিটামল খাইতো নিরুৎসাহিত করি, তারপর দরকার লাগলে প্যারাসিটামল অত সমস্যা না। কিন্তু ন্যাপ্রোসেন এবং বিটাফেন দুইটা দুই দিকে কাজ করে। দুইটা যদি কাজ করে, তুমি যে দুইটা দুই দিকে দিলে দেখা যাবে যে তোমার শরীরের অন্য কিডনি নষ্ট হয়ে যেতে পারে বা অন্য সমস্যা দেখা দিতে পারে। সেজন্য এই দুইটা খাওয়া একসঙ্গে খাওয়া যাবে না। এরপরে তোমার ব্যথাটা কোথায়? তোমার যদি পায়ে মাসেলে ব্যথা হয়, মাসেলে যদি ব্যথা হয় তাহলে মানে মাসেল হয়তো কি হয়ে গেছে, কি বলে, শক্ত হয়ে গেছে, জাপ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কিছু কিছু ওষুধ আছে যারা মাংসকে কি করে রিল্যাক্স করে। তাদের কিছু এক্সারসাইজও আছে। এই যে কোমরে ব্যথার জন্য একটা এক্সারসাইজ হইলো, এই যে ধরো তুমি সোজা হয়ে শুয়ে পড়বা, শুয়ে পড়ার পরে প্রথমে ডান পাকে বা যে কোনো একটা পাকে উপরে তুললা, যতটুকু পারো উপরে তুলতে। এবার ওই পাটাকে নিচে নামাও। এবার বাম পাটাকে উপরে তুলো যতটুকু পারো। এরপরে দুই পা একসঙ্গে উপরে তুলো। তোমার যদি ব্যথা থাকে, কোনো নার্ভের বাইসের সমস্যা থাকে, তোমার কিন্তু এই পা তোলাটা কঠিন হবে, কিন্তু কিছুদিন এক্সারসাইজ করলে এটাই হয়ে যাবে। এরপরে দুই পাটাকে টানিয়ে নেবা, নিয়ে কোমরটাকে উপরে তুলবা। তুই ধরো প্রায় 15 সেকেন্ডের মধ্যে রাখলা। ধরো জিকির করলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, 5 বার জিকির করলেই মোটামুটি হয়ে যাচ্ছে। এরপর ই করলে দেখা যাচ্ছে তোমার এই যে কোমরের ব্যথা অনেকখানি কমে যাচ্ছে। আর ওই যে বললাম যে মাসেলের ব্যথার কারণে, মাসেলের ব্যথার কারণে তোমার মাসেলের ব্যথার কিছু ওষুধ আছে, যেহেতু আমরা ডাক্তার না সেরকম ওষুধ নিয়ে এত ডিটেলস পড়াচ্ছি না, তো মাসেল রিল্যাক্স করে। আরেকটা হলো যদি তোমার নার্ভে ব্যথা হয়, যে একেবারে পুরো পা থেকে একেবারে পর্যন্ত ব্যথা, তাইলে বোঝা যাচ্ছে যে এই ক্ষেত্রে তোমার ভিটামিন বি অভাব। ভিটামিন B1, B5, B12, এইগুলো যে নিউরো বি পাওয়া যায় ট্যাবলেট, এই নিউরো বি ট্যাবলেট পেলে এখন পুরো পায়ের যে এই ব্যথা, এই রোগটাকে মানে বেরি 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 বেরি। এখন যেটা হচ্ছে, আমরা তো আগে ডেকিসাটা চাউল খাইতাম, ডেকিসাটা চাউলের মধ্যে ভিটামিন গুলো থাকতো। এখন তো বেশিরভাগ মিনিকেট চাউল খাই। মিনিকেট চাউল খাওয়ার কারণে কি হচ্ছে, এই ভিটামিন গুলো অভাব দেখা দিচ্ছে। তো আরেকটা যেটা হচ্ছে, আমরা মিনিকেট চাউল গরম ভাতের মার ফেলাই দিচ্ছি, যার জন্য ভিটামিন বি যদি থাকিও থাকে, সেই ভিটামিন বিও কি হয়ে যাচ্ছে, এটা এই পানির সঙ্গে বের হয়ে যাচ্ছে। তো যখন বের হয়ে যাচ্ছে, তখন আমাদের কি দেখা দিচ্ছে, এই ইয়ের অভাব দেখা দিচ্ছে। বুঝছে? এই ভিটামিন বি এর অভাব দেখা দিলেই তখন নার্ভের সমস্যা। আরেকটা হলো হাঁটুতে সমস্যা। হাঁটু এবং চোখ, এই দুইটা যদি একসঙ্গে সমস্যা দেখা দেয়, যে চোখও সমস্যা হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, অথবা হাঁটুতেও ব্যথা, চোখও ব্যথা, চোখ নাড়াতে পারতেছে না ঠিক মতো, তাইলে হলো এই কি বলে আমাদের হায়ালুরোনিক অ্যাসিড, হায়ালুরোনিক অ্যাসিড, কয়েনজাইম সালফেট, কেরাটিন সালফেট, তারপরে পোর্সো কার্বোহাইড্রেট, এগুলো সব হেটারোপলিস্যাকারাইড বা মিউকোপলিস্যাকারাইড পড়ে। মিউকোপলিস্যাকারাইড যদি শর্ট পড়ে, তখন ওই যে হাঁটুতে করা যায় না, কি বলে, লিকুইড হয় না, তখন হাঁটু ভাঙা যায় না এবং হাঁটুর মধ্যে ব্যথা তৈরি হয়। যদি হাঁটুর মধ্যে ব্যথা তৈরি হয়, তখন তুমি ওষুধ কিনতে পারো, যে হায়ালুরোনিক অ্যাসিড বা এই ওষুধগুলো তোমার পাওয়া যায়, কার্টিবোন নামে পাওয়া যায়। এই কার্টিবোন খাইলে তখন তোমার পাওয়া যায়, এই ওষুধ ভালো হয়ে যায়। নেক্সট হলো আমাদের যে পায়ের পাতার দিকে বা পায়ের যে আঙ্গুলগুলোর দিকে, সেই জায়গায় ব্যথা হয় অথবা বাত ব্যথা হয়। যদি বাত ব্যথা হয় অথবা পায়ের আঙ্গুল দিকে ব্যথা হয়, তখন ব্লাডে ইউরিক অ্যাসিড টেস্ট করতে হয়। ইউরিক অ্যাসিড যদি দেখা যায় যে ইউরিক অ্যাসিড বেশি হয়ে গেছে, তখন ইউরিক অ্যাসিড যুক্ত খাবার কম খাইতে হবে। ইউরিক অ্যাসিড বেশি হয় একটা হলো সরিষার তেল, সরিষার তেলের মধ্যে থাকে ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিডে পরিণত হয়, এবং এটা একটা সমস্যা। আর একটা হইলো যদি তুমি গোস্ত বেশি খাও, গোস্ত খাওয়া ভালো কিন্তু খুব বেশি খাইলে সমস্যা। আবার সিড জাতীয় খাবার, তুমি জানো যে টমেটোর বিচি খাচ্ছ, পেয়ারার বিচি খাচ্ছ, অথবা তুমি সিমের বিচি খাচ্ছ, এই বিচিগুলোর মধ্যে প্রোটিন একটু ঠিক আছে, কিন্তু প্রোটিনের মধ্যে তোমার থাকে, এর মধ্যে এই সেই ক্ষেত্রে তোমার যদি এই যে পায়ে ব্যথা শুরু হয়ে যায়, তখন তোমার খাসির গোস্ত, গরুর গোস্ত বা বড় মাছও খাওয়া যাবে না, এবং সিড জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারগুলো খাওয়া যাবে না। আরেকটা জিনিস হলো দাঁতে ব্যথা। দাঁতে যদি ব্যথা হয়, দাঁতে ব্যথা ডেন্টিস্ট হলে ভালো। ইমিডিয়েটলি তুমি দাঁতে ব্যথা, মারাত্মক ব্যথা বাইরে গেছে, তুমি কোনো অবস্থায় ব্যথা কমাইতে পারতেছো না, ভিটামিন দিবে, সেই ক্ষেত্রে কি করবা? সেই ক্ষেত্রে হলো লবণের পানি নিয়ে কুলি করবা, কিছু কমবে। আর হলুদের গুঁড়া আর ইয়ের গুঁড়া, কি বলে, লবঙ্গের গুঁড়া, এটা নিয়ে যে জায়গায় ব্যথা সেই জায়গায় মাখায় দিবা। লবঙ্গর গুঁড়ার মধ্যে যেটা আছে কি, ট্যানিন আছে। ট্যানিন থাকার কারণে সে দাঁতের ব্যথার ওই জায়গাটাকে তোমার কি করে দিবে, অবশ করে দিবে। অবশ করে দিলে ওই মুহূর্তের জন্য তোমার ব্যথা কি হবে, কমে যাবে। এটা পার্মানেন্ট সমাধান না, কিন্তু মোটামুটি একটা সমাধান। আর দাঁতের ব্যথার যে কারণে তোমার হচ্ছে যে, তোমার যে দাঁতের যে এনামেল, এনামেল তোমার ইয়ের কারণে দুর্বল হয়ে যাচ্ছে, কি বলে, যে ব্যাকটেরিয়ার কারণে এনামেল দুর্বল হয়ে যাচ্ছে, এবং এনামেল দুর্বল হয়ে গেলে ওই জায়গায় তখন গর্ত হয়ে যাচ্ছে, গর্ত হয়ে গেলে পরে ইসের দাঁতের বাড়ির সঙ্গে লেগে যাচ্ছে,
সেই ক্ষেত্রে এই যে এই দাঁতে ব্যথাটা হয়, সমাধানটা কি? একটা তো ভিটামিন সি খাইলা, আরেকটা হলো ওই যে গড়গড়া কুলি করলে ব্যাকটেরিয়া যদি হয়, খাওয়ার পরপরই খাওয়ার পরপরই মিষ্টি খাবার, আমাদের অনেকে যে মিষ্টি বা দই খাইলাম, খাওয়ার পরে কি করলাম, মুখ মিষ্টি রাখতে পছন্দ করলাম, তা করা যাবে না। সাথে সাথে লবণ পানি দিয়ে মুখ ভালো করে কুলি করে ফেলতে হবে। কুলি করলে যে ব্যাকটেরিয়া যেটা থাকে সেটা আর থাকবে না। আর কিছু কিছু পেস্ট আছে, স্পেসিফিক পেস্ট, যাতে শিশি ভাব বা এগুলোকে তারা দূর করে। তো সেই ক্ষেত্রে যদি তোমার ডায়াবেটিস হয়, তাহলেও তোমার যাতে এই সমস্যা থাকতে পারে। আর সেই ক্ষেত্রে ধরো ডায়াবেটিস যুক্ত, সুগার যুক্ত খাবার কম খাইতে হবে। আর ঠান্ডা, খুব ঠান্ডা বা খুব গরম খাবার খাওয়া যাবে না। ধরো গরম চা খাইলা, গরম চা খাইলে দেখবা দাঁতে ব্যথা শুরু হয়ে যাবে। অথবা তুমি ঠান্ডা খাইলা, ঠান্ডা মনে করো এই যে কোক খাইলা বা যে কোনো ড্রিঙ্কস খাওয়া শুরু করলা, অথবা ঠান্ডা ফল, ঠান্ডা তরমুজ নিয়ে তোমাকে খাইতে দিল, এই যখন ঠান্ডা তুমি খাইতে থাকবা, তখন কি হবে, এই দাঁতের মধ্যে এই শিশির ভাব তোমার বাড়তে থাকবে। তো ওই সময় যখন তোমার দাঁতে যদি সমস্যা থাকে, এই শিরশির ভাব থাকে, তখন এইগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে। আর যে হলুদের গুঁড়া যে বললাম, যে হলুদের গুঁড়া আমরা খাবো কি দিয়ে, টক দইয়ের মধ্যে তুমি যদি এমনি খাবার, যে গায়ে ব্যথা যেটা বললাম, কোমরে বা যে কোনো জায়গায় ব্যথা হলে হলুদের গুঁড়া যে কার্বিউমিন, সেই ব্যথা কমায়। আরেকটা জিনিস হলো আমাদের ব্যথা কমায়, সেটা হচ্ছে অপারেশন করতে চাচ্ছে, আমরা তোমাকে ডাক্তার না, তারপরে ধরো অপারেশন কেউ করলো বা ই করলো, তখন ডাক্তাররা কি করে, অ্যালকালয়েড দেয়। অ্যালকালয়েড দিলে ওই তার কি থাকে না, কি বলে, তার অনুভূতি থাকে না। তখন যে অপারেশন করলো, বড় অপারেশন করলো, তার ব্যথা অতটা থাকে না। তখন অ্যালকালয়েড, মরফিন বা যার জন্য হেরোইন যারা খায়, তারা তো ওইটাই, যে হেরোইন খায়, হেরোইন বা গাঁজা খায়, তখন শরীরে কোনো কি থাকে না, ব্যথা পায় না। ইনজেকশনের সুচ ফুটাইলো, তার কোনো ব্যথা নাই, সে তখন আরামে সুচ ফুটাইতে থাকে, আর জীবনটাকে মনে করে আমি বাচ্চা, কোনো দুঃখ নাই। এই হলো মোটামুটি আমাদের পেন সম্বন্ধে আলোচনা। কোনো প্রশ্ন আছে কিনা? তোমরা কি লাইনে আসো নাকি এখানে আমি একাই কথা বলে গেলাম? আছি না স্যার। স্যার, স্যার ন্যাপ্রোসেন আর বিউটাফেন দুইটাই তো ব্যথানাশক, দুইটারই কি আলাদা আলাদা মানে কাজ আছে? হ্যাঁ, দুইটাই ব্যথানাশক, কিন্তু দুইটা দুই ভাবে কাজ করে, সেজন্য দুইটা একসঙ্গে খাওয়া যাবে না। স্যার মরফিন দিলে কি একবারেই হচ্ছে কিছু বোঝা যায় না? মরফিনের ডোজ কতটুকু দিবে? ডোজ যদি বেশি দেয় তাহলে তো একবারেই কিছু বোঝা যাবে না। তবে মরফিনের ডোজ বেশি দিলে অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো নার্ভ থাকে না, দেখা গেল এমন ঘুমাই গেল, তার আর কোনো সেন্সই থাকলো না। স্যার এরকম কি মানে হয়, ধরেন স্যার হচ্ছে কেউ যদি মরফিন মানে নেয় অধিক পরিমাণে, এবং হ্যাঁ, তার বডিতে যদি হচ্ছে কোনো বুলেট পাস করে, তাও কি সে বুঝবে না? যদি হ্যাঁ বেশি মাত্রায় নেয়, তাও বুঝবে না। এবং এই জন্য তো মরফিন ভালো জিনিস না। তোমার শরীরে ক্ষত হয়ে যাচ্ছে, তুমি টের পাচ্ছ না। কিন্তু ডায়াবেটিস হইলে পায়ে ক্ষত তৈরি হয়, তো তার নার্ভ সিস্টেম থাকে না, যার জন্য সে টেরই পায় না যে তার পায়ে ক্ষত হচ্ছে। এটা তো ভালো জিনিস না। আমরা যে ব্যথা পাই, হাত পা পুড়ে গেলে, গরম লাগলে আমরা যে গরম পাই, ব্যথা পাই, এটা তো আমরা সতর্ক হওয়ার জন্য। আর তা তুমি যদি সতর্ক না থাকো, দেখা যাচ্ছে কোনো কারণে তুমি গরম এর মধ্যে হাত দিয়ে দিছো, তোমার ব্যথা পাচ্ছ না, পড়তেছে না, দেখা যাচ্ছে হাত পুরো পুড়িয়ে যাচ্ছে, পুরি গন্ধ হয়ে যাচ্ছে, তখন সেলগুলি মারা যায়, অনেক ক্ষতি হইতে পারে। এবার এখন তুমি ব্যথা পাও দেখি, তোমার কোনো জায়গায় বিপদ পড়লে বা কেউ ই করলে, কেউ মারলে তুমি ব্যথা পাচ্ছ, কিন্তু যারা ওই যে মরফিন বেশি নিচ্ছে, তখন তো ওই যে পুলিশ মারলেও তার কোনো ব্যথা লাগে না, তখন তো সে মরফিন নিয়ে রাখছে, তার ওই ব্যথার যে সেন্স কমাই ফেলছে সে। এবং তোমার যদি অপারেশন করে, বড় অপারেশন যদি কেউ করে, ধরো হাত পা বা হার্ট অপারেশন করলে, এটা যখন সেলাই করে, সেলাই করার পরে যখন অজ্ঞান রাখে, এবং এখানে তো তারা মরফিনের ইনজেকশন দিয়ে রাখে, যাতে জ্ঞান ফিরলেও সে ওই পরিমাণ ব্যথা অনুভব না করে। ঠিক আছে। আর কোনো প্রশ্ন? না স্যার। উপস্থিতি খুব কম। আমার হরমোন পাওয়ানোর ইচ্ছা ছিল, তারপরে কিডনি পাওয়ানোর ইচ্ছা ছিল, অনেক জিনিস পাওয়ানোর ইচ্ছা ছিল। আচ্ছা, এখন আসলে আমরা কিডনি নিয়ে আলোচনা করি। ঠিক আছে। কিডনি আমাদের খুব গুরুত্বপূর্ণ দুইটা অর্গান। তোমরা জানো যে কিডনি থাকে কোথায়, এবং কিডনি প্রতি সময়ের মধ্যে, অবসরের মধ্যে, তোমার আমরা যা খাবার খাই বা যাই খাই না কেন, লিভার হয়ে এটা যখন এসে যায় ব্লাড, ব্লাড থেকে কিডনি যায়, এটাকে ফিল্টারেশন করে, এবং টক্সিক উপাদান যেগুলো আছে, যেমন অ্যামোনিয়া বা অন্য কিছু,
বা সুগার যাই থাকুক না কেন, সেইটাকে কি করতে থাকে, ফিল্টার করতে থাকে। কিন্তু তোমার যদি সুগার লেভেল বাইরে যায়, যাদের ডায়াবেটিস অনেক বেশি হয়ে যায়, সে এই যে গ্লুকোজ সে বের করতে করতে কি হলে, ডায়াবেটিস হইলে পেশাব বাইরে যায়, কারণটা কি? কারণ হলো সে শরীর থেকে কি করে, এই গ্লুকোজটাকে বারবার বের করতে থাকে। তো বের করতে থাকে থাকতে থাকতে যদি তোমার গ্লুকোজ অনেক বের হয়ে বেশি হয়ে যায়, তখন সে কিডনি কাজ করতে করতে কিডনি হয়ে যায়, কি বলে, ফেলিওর হয়ে যায়। কিডনি তখন ঠিক মতন কাজ করতে পারে না। এবং আমাদের কিন্তু দুইটা কিডনি, এবং সাধারণত কিডনি যদি কারো নষ্ট হয়, একটা কিডনি নষ্ট সাধারণত হয় না, দুইটা কিডনি একসঙ্গে নষ্ট হয়। এবং এই যে লিভার এবং কিডনি, এই দুইটা বৈশিষ্ট্য হইলো, এর অল্প যদি ক্ষতিগ্রস্ত হয়, লিভার যদি অল্প ক্ষতিগ্রস্ত হয়, সে কিন্তু কোনো সিমটম দেখায় না। কিডনিও অল্প ক্ষতিগ্রস্ত হইলে কি হয় না, কোনো সিমটম দেখায় না। এই জন্য যারা ডায়াবেটিসের রোগী, তাদের 3 মাস পর পর তারা সুগারও দেখায় আর কিডনিও টেস্ট করে। কিডনি যে চেষ্টা করে সেটা আমরা যেটা শুরু যে ক্রিয়েটিনিন লেভেল। ক্রিয়েটিন হলো মেথিওনিন থেকে, তোমাদেরকে আমরা পড়াইছি গত সেমিস্টারে, মেথিওনিন থেকে তৈরি হয় ক্রিয়েটিনিন, ক্রিয়েটিন ক্রিয়েটিন থেকে ক্রিয়েটিনিন, এবং এই অতিরিক্ত ক্রিয়েটিনিন যেটা, এটা ব্লাড থেকে এটা ই করে দেয়, কি বলে, এই কিডনি বের করে দেয়। যেহেতু এই আমরা যদি ব্লাডে ক্রিয়েটিনিন লেভেল কত আছে দেখতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো যে সে ভালো আছে না খারাপ আছে। 1.3 মেয়েদের জন্য, 1.3 ছেলেদের জন্য 1.4, এটা হলো সেফ লেভেল। এর সাথে বেশি হয়ে গেলেই তোমার কি হয়ে যাবে, এই কমে যাবে। তবে যেমন তুমি ধরো সফরে আসো, মনে করো তুমি সিলেট থেকে বা উড়ে যাচ্ছ, অনেকক্ষণ পানি খাও নাই, বা চানাচুর খাইছো বা এই খাইছো, তখন তোমার কি হয়ে যাবে, এই ক্রিয়েটিন লেভেল বেড়ে যাবে। এটা কিডনি লেভেল বেড়ে গেলে যে কিডনি সমস্যা তা না, তখন তুমি বেশি বেশি পানি খাইলে বা ই খাইলে তখন সমস্যা না। আর কিডনি যদি তোমার ভালো থাকে, সেক্ষেত্রে তুমি ডাবের পানি খাও, এই খাও, কি বলে, আঙ্গুর খাও বা অন্য জিনিস খাও, কোনো সমস্যা নেই। কিন্তু কিডনি যদি তোমার ফেল হয় হয়ে যায়, অথবা তোমার যদি ই হয়ে যায়, কি বলে, ওই ক্রিয়েটিন লেভেল 1.4 ক্রস করে, এবং সে সফরের সময় না, বারবারই দেখা যাচ্ছে টেস্ট করতেছো 1.4 1.5 চলে আসছে, সেই ক্ষেত্রে তোমাকে খাবারের ব্যাপারে সতর্ক থাকতে হবে। যে সমস্ত খাবারে মেথিওনিন বেশি থাকে, সেই খাবারগুলো তখন তার খাওয়া যাবে না। তো মেথিওনিন বেশি থাকে কোথায়, ডাল, ডাল বাদাম, এই সমস্ত খাবার তখন তার খাওয়া যাবে না। আর সিড জাতীয় খাবার, সিমের বিচি বা যে কোনো বিচি জাতীয় যে খাবার, এই বিচি জাতীয় খাবারও তখন তার খাওয়া যাবে না। এমনি সে গোশত বা মাছ এটা খাইতে পারে, এটা তো অসুবিধা নাই। আর পটাশিয়াম যে যখন বেশি থাকবে, এই পটাশিয়াম যুক্ত খাবার খাওয়া তখন তার জন্য নিষেধ। দরকার কিডনি মারাত্মক সমস্যা হয়েছে, নর্মাল ডাবের পানি ভালো, কিডনির জন্য ডাবের পানি খাওয়া ভালো। কিন্তু কিডনি যদি কারো ফেইলিয়ার হয়ে যায়, ওই হয়ে যায়, তখন ডাবের পানি দিলে কিন্তু শেষ, দেখা যাবে যে রোগী মারা যাচ্ছে। তো অনেকে ধরো যারা যারা ওই যে অজ্ঞ লোক, লেখাপড়া বেশি জানে না, তারা জানে কিডনির জন্য ডাবের পানি ভালো, দেখা গেল যে এই যে কবিরাজ যায় ই খাওয়াই দিল, কি বলে, ওই ডাবের পানি খাওয়াই দিল, দেখা যাচ্ছে রুগী ওখানেই শেষ, রোগী মারা যাচ্ছে। এই জন্য ওই সময় ডাবের পানি, তারপরে বিশেষ করে পটাশিয়াম যে খাবারগুলিতে আছে, তারপরে যে আঙ্গুর, তারপরে আরেকটা কি, এই যে যে সমস্ত খাবারে কলা। পটাশিয়াম, কলা, এই খাবারগুলি তখন খাওয়া যাবে না। এবং আমাদের মজার ব্যাপার হলো, আমরা যখন রুগীকে দেখতে যাই, আমরা রুগী দেখতে গেলেই আমরা ফল নিয়ে যাই। এবং ফল কি, আঙ্গুর দামি ফল, ডাব দামি, বা ডাব হলো ই পাওয়া যায়, সেজন্য আমরা মনে করি যে রুগীকে দেখতে যায় কিডনিতে সমস্যা হয়েছে, ডাবের পানি আঙ্গুর এগুলো নিয়ে যায়। কিন্তু ওইগুলো তখন তার জন্য কিন্তু কোনো উপকার বলবে না, বরং ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই জন্যই আমাদেরকে এই জ্ঞানগুলো খুবই দরকার। আচ্ছা, ক্রিয়েটিন লেভেল দেখা যাচ্ছে যে তার ঠিক আছে, অথবা ক্রিয়েটিন লেভেল বেড়ে যাচ্ছে, খালি ক্রিয়েটিন লেভেল ই না, তখন তার দিয়ে আমরা দিয়ে টেস্ট করি, কি বলে, এই যে প্রোটিনের অ্যালবুমিন কতটুকু সে করতেছে, তখন তো আমরা ব্লাডে, তার ব্লাড নিয়ে আমরা দেখি। আরেকটা কি কাজ করি, আমরা ইউরিন টেস্ট করি। ইউরিন টেস্ট করার পর ইউরিনের অনেকগুলো আছে, বোঝা যাচ্ছে ইউরিনে তুমি যদি ইউরিনের টেস্ট দেখো, ওই যে আমরা যখন ব্লাডের টেস্ট দেখছি, ইউরিনের কালার দেখে, ইউরিনের দেখে, পিএইচ দেখে, তারপর ইউরিনের সুগার কিন্তু খুবই সহজ। জাস্ট তুমি 2 ml ইউরিন দিলা, নিয়ে বেরেনি ক্রিয়েটিন দিয়ে তুমি হিট করলা, হিট করলে যদি দেখা যাচ্ছে লাল হয়ে যাচ্ছে, তাহলে বোঝা গেল কি তার ইউরিনে সুগার বেশি। এবং সেক্ষেত্রে যদি ইউরিনের সুগার যদি বারবার বেশি থাকে, তাহলে তাকে বলতে হবে যে আপনি ডায়াবেটিস চেক করেন। ঠিক আছে। তারপর ইউরিনের মধ্যে পুষ সেল আছে কিনা সেটা দেখা যায়, যদি পুষ সেল বেশি থাকে ইউরিনে, তাহলে বোঝা যাবে যে ইউরিনের কোথাও কি হয়েছে, ইনফেকশন হয়েছে। ঠিক আছে। তারপরে অনেক সময় অন্য জিনিস যেমন ইসলাম ওভাম এগুলো থাকতে, মহিলাদের ওভামও থাকতে পারে, বা ইসলাম থাকতে পারে, অবশ্যই ইসলাম থাকতে পারে। যাই হোক, এটা সেজন্য এই পরিষ্কার করে গেলে এই সমস্যা থাকে না। আর অনেক সময় ইউরিন নিয়ে টেস্ট করা হয়, ওই যে আমরা, তোমরা যে করো, কি বলে, ওই যে অ্যান্টিমাইক্রোবিয়াল টেস্ট। অ্যান্টিমাইক্রোবিয়াল টেস্ট করে দেখতে হবে যে তার যদি পুষ সেল থাকি থাকে, এবং এই পুষ সেল তার কোন কোন ইসের
অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের সঙ্গে তার কি হচ্ছে, রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে ওষুধ খাওয়ার সময় তাকে ওই সমস্ত অ্যান্টিবায়োটিক বাদ দিয়ে তাকে ই করতে হবে। তারপরে পেশাবে আছে কিনা, ওই যে কালার কিরকম, কালার যদি তোমার হলুদ হয়ে যায়, বেশি হলুদ হয়ে যায়, তাহলে বোঝা যেতে পারে কি হইতে পারে, জন্ডিস হইতে পারে। অথবা যদি লালচে হয়ে যায়, তাহলে তার ব্লাড থাকতে পারে। এবং আমরা একটা টেস্ট করি, ফিজিওলজি তোমাদেরকে পড়াইছি আমি জানি না, আমরা ফিজিওলজিতে পড়াইতাম অকাল ব্লাড টেস্ট। অকাল ব্লাড টেস্ট মানে হলো তার ইসে কি বলে, ইউরিনে কোনো ব্লাড আছে কিনা। ঠিক আছে, তো তখন আমরা যে ইউরিনের বিভিন্ন টেস্ট, এবং আমরা কিন্তু ইসে যে ভেটেনারি ফ্যাকাল্টিতে, আমি ফিজিওলজিতে তোমার পড়াইতাম কি বলে, এই অকাল ব্লাড ইউরিনের বিভিন্ন টেস্ট আমরা করাইতাম। তোমাদের মনে হয় টুটুতে এটা পড়ায়, বুঝলে? তোমরা যদি তোমাদের ঈদের কাছ থেকে, ছোট ভাইদের কাছ থেকে প্র্যাকটিক্যাল খাতাটা নিয়ে নাও, যে তাইলে তোমরা দেখতে পারবে ইউরিনের কি কি টেস্ট আছে। তো তাইলে আমরা কিডনির টেস্ট আমরা দেখতে পারলাম। তোমাদের উপস্থিত তো মাত্র দুইজন। আমরা কি ক্লাস কন্টিনিউ করবো নাকি ক্লাস স্টপ করে আরেকদিন নিয়ে যাব? হ্যালো। স্যার, আপনার ইচ্ছা। না, আমার তো আমি তো ভাবছিলাম যে উপস্থিতি অনেক বেশি হবে। এবং আমি তো ধরো যদিও আজকে নাই, ওই যে কাগজপত্র নাই বা নাই, তারপর আমি তো মেন্টালি অনেক কিছু নিয়ে রাখছিলাম। এখন ভাবছিলাম যে পড়াবো, হরমোন পড়াবো বা পড়াবো। এখন এই যে হরমোন যখন পড়াবো, যখন দেখা যাচ্ছে তোমার লোকই নাই, পরে যারা তারা বলবো যে আমরা কিছু পারি না, বুঝি না, তাহলে তো সমস্যা হবে। তুমি বলো যে পরীক্ষা দেবো না, আমরা আমরা ক্লাস করবো, ক্লাসে লোকজন থাকতে পারতেছে না, বাসায় বসেই জাস্ট অনলাইনে ক্লাস শুনবে। এই সময়টুকু যদি না থাকে তাহলে হবে কি? তোমরা তো এমনি ক্লাস কম করছো, তোমরা গেছো হইলো এবার জানুয়ারির দিকে তো যাও না, গেছো হইলো ফেব্রুয়ারি মার্চের দিকে, ঠিক কিনা? তারপর আমরা ক্লাস তো আমরা যেভাবে নেওয়ার চেষ্টা করছি, এবারে আমরা অনলাইনে ক্লাস তোমাদের উপস্থিতি কম, তাহলে হবে কিভাবে? আবার এরপরে তো তুমি ধরো ব্যস্ত হয়ে পড়বা, সামনের সপ্তাহে তো তুমিও ব্যস্ত হয়ে পড়বা, তখন তো তোমার জন্য ক্লাস করা কঠিন হয়ে যাবে। এখন বলো যে কি করবো, আমরা কি ক্লাস কন্টিনিউ করবো? সাকলাইন কি বলো? সাকলাইন আছো? আমরা যে জি ক্লাসগুলি স্যার। করতেছি, পুরাই কি মনে হচ্ছে, উদ্দেশ্যহীন আলোচনা মনে হচ্ছে, নাকি এগুলো আসলে তোমাদের দরকার মনে হচ্ছে? হ্যাঁ, ক্লাস তো ভালো লাগতেছে স্যার, মানে এগুলা তো স্যার জানা দরকার। তা আমরা কি হরমোন পড়াবো নাকি ওই লোকজন আসলে পরে পড়াবো? স্যার এখন আমার সমস্যা নাই স্যার, আমি ক্লাস মানে করার ইচ্ছা আছে স্যার। এখন বাকিরা এখন আচ্ছা, আসবে নাকি এটা তো বলতে পারতেছি না। ঠিক আছে। আচ্ছা, আমি 1 মিনিট বিরতি নিচ্ছি, 1 মিনিট পরে আমি আবার আসতেছি। আচ্ছা, তাহলে আমরা হরমোন শুরু করি। হরমোন তোমরা জানো যে আমাদের মাথার পিছনে একটা গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডটাকে বলে পিউটারি গ্ল্যান্ড। এবং এই পিউটারি গ্ল্যান্ড থেকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু কিছু কি আছে, হরমোন সিক্রেশন হয়। তো তোমাদের ফিজিওলজিতে মানে হরমোন গুলো পড়াইছে না? হ্যালো। স্যার পড়াইছে স্যার, কিন্তু মনে নাই। আচ্ছা, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হরমোন হলো টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এবং আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থাকে হলো যে গলার এইখানে নিচের দিকে, এই যে আমাদের যে মাথার নিচের দিকে গলার এইখানে থাকে থাইরয়েড গ্ল্যান্ড। এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা করে, সে হলো থাইরয়েড গ্ল্যান্ডকে সে উত্তেজিত করে, এবং সেখান থেকে দুইটা হরমোন সিক্রেশন হয়, একটা হলো T3 এবং T4। এবং আমাদের বুদ্ধিবৃত্তি জীবনের জন্য এই হরমোন দুটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যখন আমরা আয়োডিন, যখন আমাদের যথেষ্ট পরিমাণ আয়োডিন থাকে, তখন কি হচ্ছে, তখন তোমার এই T3 T4 হরমোন যথেষ্ট পরিমাণ সিক্রেশন হয়, এবং এটা কাজ করতে থাকে। কিন্তু যে সমস্যা হয়, অনেক সময় আমাদের আয়োডিন যুক্ত আমরা খাবার কম খাই, লবণ কম খাই, তখন দেখা যাচ্ছে T3 T4 ঠিক মতন আসতে পারে না। আর T3 T4 যদি হরমোন তৈরি না হয়, তো তখন এটা করে কি, ওই যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন,
সে তো থাইরয়েড কে উত্তেজিত করতে থাকে যে তুমি সিক্রেশন করো, কিন্তু সে তো আয়োডিন পায় না। সে মনে করে যে আমি সাইজে ছোট, এই জন্য আমি হরমোন সিক্রেশন করতে পারতেছি না। সে তখন কি করে, সাইজ আস্তে আস্তে বড় হইতে থাকে। আর যখন সাইজে বড় হয়ে যায়, তখন যে রোগটা হয় সেটা বলছে গয়টার বা গলগণ্ড। তো গলগণ্ড আমাদের আয়োডিনের অভাব, ওই রকম আয়োডিনের অভাব এখন আর হয় না, আগে হইতো। বিশেষ করে নর্থ বেঙ্গলে জামালপুরে বা ইসে যারা খোলা লবণ খাইতো তাদের ওই গলগণ্ড হইতো, কিন্তু এখন গলগণ্ড হয় না। তবে এই যে হাবাগোবা জীবন বা এইটা বেশি আছে। আবার উল্টাও আছে, যদি কোনো আয়োডিন যদি বেশি খায় বা টিএসএইচ যদি তোমার হয়, যদি তোমার আমি বলি টিএসএইচ যদি তোমার কম থাকে, তাহলে তোমার যদি টি ফোর যদি বেশি হয়ে যায়, তখন কিন্তু আবার টিএসএইচ লেভেল কমে যায়। কারণ সে মনে করো যে ই তো আছেই, টি3 টি4 তো আছেই, তাহলে আবার খালি খালি তো তাকে খেয়াল করার দরকার নাই। আর যদি টি3 টি4 যদি কমে যায়, তখন আবার টিএসএস লেভেল বেশি হয়ে যায়। এটাকে আমরা বলতে পারি হলো দুইটা ব্যস্তানুপাতিক। ঠিক আছে, যেটাই। কিন্তু টি6 যদি তোমার না হয়, যদি সিচুয়েশন না হয়, টি3 টি4 তৈরি হইতে পারবে না। তো এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আবার হয় যে টিএসএস হরমোন কমে যাওয়ার কারণে টি3 টি4 কমে যাচ্ছে। আর টিএসএস লেভেল যদি বেড়ে যায়, টি3 টি4 যদি তার কারো বেড়ে যায়, তখন তাকে কি দেখা যাবে, জাইগেন্টিক ফিগার। সে অনেক লম্বা থাকবে, অনেক মোটা, শরীর অনেক মোটা, চুপচাপ দাঁড়ায় থাকতে পারবে না, সে নড়াচড়া করতেই থাকবে বা করতে থাকবে। সে তাকে তুমি যতই বলো না কেন, সে তুমি চুপচাপ দাঁড়াই থাকো 10 মিনিট বা 20 মিনিট, তার পক্ষে এই চুপচাপ দাঁড়ায় থাকা সম্ভব হবে না। এবং এরা যেটা করে, এরা তুমি যদি কথা বলো, তারা যে কোনো কাজে খুব এক্সাইটেড থাকবে। ধরো বিতর্ক করবে এবং করবে, মানে চুপচাপ তাদের পক্ষে থাকা সম্ভব হয় না। ওই ভাই ভাই ধরো 3 জন আছে, তার মধ্যে একজন লোকের বেশি, কেএসএস বেশি, তাকে আমি জিজ্ঞেস করি নাই, ওখানে আমি বলি তাকে জিজ্ঞেস করা না, তারপর সে বলবে। সে কোনো কাজ না থাকলে এখন খুশি মারবে, কোনো জায়গায় থাকলে, কোনো দরকার না থাকলেও সে বিতর্ক শুরু করে দিবে। যে কোনো বিষয়ে বিতর্ক, ঝগড়া বিবাদ। এই ঝগড়া বিবাদ বিতর্ক ছাড়া সে কি করতে পারবে না, সে থাকতেই পারবে না। অর্থাৎ তার বিহেভিয়ারে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই সমস্ত লোক যদি আমরা পাই, আমরা তাদেরকে বলতে পারি যে তোমার করো, কি বলে, এই টিএসএইচ লেভেলটা একটু চেক করো। তো এই হলো বেশি হলে সমস্যা। আবার যদি টিএসএইচ লেভেল কম থাকে, তাইলে টি3 টি4 যদি কম থাকে, সে হাবা গোবা চলাফেরা করতে পারবে না। তাকে বলবো এই কাজটা করো, সে সেই কাজটা করতে তার ইচ্ছা করবে না। পড়াশোনা করতে বললো, পড়াশোনা করতে তার ভালো লাগে না, শুয়ে থাকে, ঘর তুলে খালি ঘরের মধ্যে বসে থাকে। চলো অমুক জায়গায় বেড়াইতে যায়, নাই বেড়ায় যেতে ভালো লাগে না। আর এদের যে সমস্যা, টিএসএইচ লেভেল বেশি বা কম আর যাই হোক না কেন, টি3 টি4 বেশি কম যাই হোক না কেন, তার শরীরে যে সমস্যাগুলো তৈরি হয়, তার ধরে যে টেম্পারেচার, দেখা যাচ্ছে টেম্পারেচার একটু বেশি হলে খুব গরম লাগবে, আবার টেম্পারেচার একটু কম হইলে খুব ঠান্ডা লাগবে। একটু টেম্পারেচার কমে গেছে, বলবে যে এখন আমি কি কাঁথা কম্বল নিয়ে এসেছে। ধরো নর্মাল এখন অত তো ঠান্ডা না, কিন্তু যাদের এই ধরনের অসুখ আছে, দেখা যাচ্ছে সে কাঁথা কম্বল দিয়ে ঘুমায় থাকবে, গায়ে কাঁথা দিয়ে থাকবে। তার এই যে আচরণ গুলো কি থাকবে, অস্বাভাবিক আচরণ থাকবে। যদি কোনো লোকের আরেকটা যে সমস্যা হলো, এই যে এই হরমোনাল লেভেল যখন তার এই সমস্যা থাকবে, তার এই যে বাচ্চা দেওয়া কঠিন হবে। পুরুষের জন্য বাচ্চা নিতে পারবে না, মহিলার জন্য বাচ্চা নিতে পারবে না। যার জন্য যখন মহিলাদের যখন বাচ্চা নিতে চায়, তখন তো আমরা কি করি, আমরা তাদের এই যে বিভিন্ন টেস্ট করা হয়। প্রথমে তো যে বায়োটিন, তারপরে ফলিক অ্যাসিড, তারপরে ভিটামিন দেওয়া হয়। এগুলো তো যখন ভালো না হয়, তখন তার এই যে টি3 টি4 বা থাইরয়েড হরমোন দিতে থাকে। এবং এই যে হরমোন হওয়ার কারণে, অস্বাভাবিক হওয়ার কারণে মানুষ কি হয়ে যেতে থাকে, যে থাইরয়েড যদি বেশি হয়ে যায়, অস্বাভাবিক মোটা হয়ে যাবে। কারণ মহিলাও দেখবা যে অনেক মোটা হয়ে গেছে, 100 কেজি ওজন হয়ে গেছে। জিজ্ঞেস করবো যে আপনার ওজন এত বেশি কেন, দেখা যাবে যে সে বলতেছে যে এবং তার মেটাবলিক রেট অনেক বেশি হবে। যেমন অনেকে আছে দেখা যাচ্ছে যে এই হরমোন বেশি হওয়ার কারণে সে তো তোমার মতো নর্মালি খাবার খাচ্ছে, নর্মাল খাবারই তার মেটাবলিক রেট বেশি হওয়ার কারণে তার ওজন অনেক বেড়ে যাচ্ছে। আবার উল্টাও হয়, দেখা যাচ্ছে একটা লোক অনেক খাচ্ছে, কিন্তু অনেক খাওয়ার পরও তার শরীর কি হচ্ছে না, মোটা হচ্ছে না, একেবারে শুকনো আসছে। এটা উল্টার কারণে যে এই জিনিসগুলো হয়। এই জন্য এই যে মোটা বা চিকন যদি থাকে কোনো লোক, তা দেখা যাবে যে তার থাইরয়েড হরমোনটা এটা চেক করা দরকার। আমি তো মোটামুটি আলোচনা করলাম, তোমরা এগুলো কি থেকে করে নিও। ওই যে ইন্টারনেট থেকে দেখে নিবা যে থাইরয়েড হরমোন বেশি হলে কি হয়, কম হলে কি হয়, এবং লক্ষণগুলো কি কি আছে, এগুলো তোমরা দেখে নিও। এরপর যদি আমরা আসি এই হরমোনের কথা, যখন আমরা আসতেছি আমাদের মহিলাদের, যে ধরো তোমার ওভুলেশন হয়, ওভুলেশন ওভাম থেকে যখন যখন ওভাম বের হয়ে যায়, ওভাম বের হয়ে যাবে, সেদিন তোমাকে জিজ্ঞেস করলাম কর্পাস লুটিয়াম কি, তুমি বলতে পারলা না। এই ওভাম বের হওয়ার পরে যে জায়গাটা থাকে সেটা হলো কর্পাস লুটিয়াম। এবং ওভাম বের হওয়ার পরে ধরো যদি হইলো স্পাম যদি আসলো, স্পাম, পুরুষের স্পামও লাগে অনেক বেশি, মিনিমাম 2 কোটি, 2 কোটি নিচে যদি স্পাম বাইর হয়, তাহলে হবে না, বাচ্চা হবে না। স্পাম ওভাবে যদি মিলিত হইলো, তাহলে জায়গা ফর্ম করলো।
কোনো কারণে ইসলাম আসলো না, বা ইসলাম আসলো ওভাম হয় না এবং কনসিভ করে নাই, তখন কি হবে? আস্তে আস্তে ওভাম কমে যাবে, প্রোজেস্টেরন লেভেলও কমতে থাকবে, কর্পাস লুটিয়াম দুর্বল হয়ে যাবে। এবং যখন কর্পাস লুটিয়াম আসছে, এই যে যে মহিলা যারা বাচ্চা হবে, তার যে এপিথেলিয়াল সেল যেগুলো ছিল ইসে জরায়ুতে, জরায়ু ইউটেরাসের যে সেলগুলো, সেলগুলো তখন বাচ্চা গ্রহণ করার জন্য, অ্যাকসেপ্ট করার জন্য রেডি ছিল। কিন্তু যখন বাচ্চা আসলো না, তখন কি হবে? তখন সে আর ওই জায়গাটাই থাকবে না, তখন সেই সমস্ত সেলগুলো ভেঙে একেবারে ভেঙে চুরে বের হয়ে যাবে। আর যখন এই যে সেলগুলো ভেঙে চুরে বের হয়ে যায়, তখন এই বিল্ডিং শুরু থাকে, তখন রক্ত বাইরে থাকে এবং বিল্ডিং হতে থাকে। ঠিক আছে। আরেকটা জিনিস যেটা আমরা অনেকে জ্ঞান না থাকার কারণে যেটি হয়, যেমন বাচ্চা হওয়ার জন্য বলা হচ্ছে যে 14 দিন, যেটা 14 দিন এবং তার প্লাস মাইনাস 3, আচ্ছা 14 থেকে 3 হইলো 11, আর 14 থেকে 3 যোগ করলে 17, 11 থেকে 17, এই 6 দিনকে বলা হচ্ছে হলো তোমার কি, এই 7 দিনকে ডেঞ্জার পিরিয়ড। ডেঞ্জার পিরিয়ড মানে যদি বাচ্চা হইতে চায়, তাহলে তো এই সময় তার মেটিং করতে হবে, আর যদি বাচ্চা না হইতে চায়, তাহলে এই সময়টাকে তার অ্যাভয়েড করতে হবে। কিন্তু আমাদের অনেকে এই সময়টাকে কাউন্ট করতে পারে না বা ভুল কাউন্ট করে। আমাদের অনেকে কাউন্ট করে হলো যেদিন থেকে বিল্ডিং শেষ হয়েছে সেদিন থেকে সে একদিন কাউন্ট করে, এবং তখন সে 14 দিন মনে করতে ওইটা পিরিয়ড হলো পরে, সে যেটাকে সেফ পিরিয়ড মনে করতেছে, কিন্তু বাস্তবে এই যে সে ডেঞ্জারাস পিরিয়ডে সে এই পেরিয়ে ফেলছে এবং একটা বাচ্চা চলে আসছে। আমাদের শিক্ষিত লোকরা অনেক সময় এটা জানে না। এই জন্য তোমরা মনে রাখবা যে ই করার জন্য কাউন্ট করা শুরু হবে যেদিন থেকে ব্লিডিং শুরু হয়, সেদিন থেকে কাউন্ট করা হয়। এখন আমরা অনেক সময় বলি যে বাচ্চা 9 মাস 10 দিন পেটে ছিল, এটা হলো ওই দিন থেকে আমরা কাউন্ট করি 9 মাস 10 দিন। বাস্তবে ওই 10 দিন বাদ দিলে বাস্তবে হলো 9 মাস পেটে বাচ্চা থাকে, কারণ ওই 10 দিন তো ই হয় না, ওই 9 দিন যখন তোমার ই থাকে, এই যে কি বলে বিল্ডিং চলে, এই সময় তো মেটিং করা নিষেধ, ধর্ম নিষেধ, শরীরের দিক দিয়েও এই জিনিসটা হলো ক্ষতিকারক। যার জন্য ওই সময় কোনো অবস্থাতেই ই করা যাবে না। এটা করলে মেয়েদেরও সমস্যা, পুরুষেরও সমস্যা। যাই হোক, কিন্তু কাউন্ট যেটা করতে হবে, এই কাউন্টটা করতে হবে হলো যেদিন থেকে ব্লিডিং শুরু হয়। যার জন্য যদি ডাক্তারের কাছে কেউ যায়, যে ধরো কোনো মহিলা, প্রেগনেন্ট মহিলা, সে ডাক্তারের কাছে গেছে যে আমার আমি প্রেগনেন্ট, তখন তাকে জিজ্ঞেস করবে আপনার লাস্ট এই ব্লিডিং কবে থেকে শুরু হয়েছে, সে বললো অমুক দিন থেকে। তখন তারা ওই দিন থেকে হিসাব করে 9 মাস 10 দিন তারা তোমার ই করবে, কাউন্ট করবে। ঠিক আছে। তো আমার কাছে মনে হয়েছে যে হরমোনের জন্য আমাদের যে থাইরয়েড হরমোন, আর মেয়েদের এই যে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, আর ছেলেদের টেস্টোস্টেরন, এগুলোই তোমাদের জন্য ক্লিনিক্যালি আসলে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আর বাকি যেগুলো সেগুলো তো সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো ধরো হরমোন চ্যাপ্টার যেটা আছে সেখানে তারা ডিটেলস পড়াবে। আমাদের যেটা আমরা যে জন্য এখানে আলোচনা করলাম, যে আমাদের ক্লিনিক্যালি যে ডিজিজ, এই ডিজিজ গুলো এই সমস্ত হরমোনের কারণে ডিজিজ বেশি হয়, এবং এগুলো আমাদের জন্য জানা দরকার বেশি। এরপরে আমাদের ই পড়াবো কি বলে হার্ট, হার্টের রোগ কিভাবে শনাক্ত করা যায়, হার্ট কিভাবে ভালো থাকা যায়, এটা নিয়ে অন্য আরেকদিন পড়াবো। আজকে উপস্থিতি কম, আমার মনে হয় আজকে আমরা এখানে শেষ করতে পারি। আর আমি যে রেকর্ডিং রাখছি, এই যে